হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের আরআরবি এনটিপিসি এর গ্র্যাজুয়েশন লেভেলের 5ই জুন 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের সবকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, যদি 2x² + kx + 8 = 0 ও 3x² + 4x + 12 = 0 দ্বিঘাত সমীকরণ দুটির বীজদ্বয়ের মান সমান হয়, তাহলে k এর মান কত? এখানে দেখো দুটো সমীকরণ দিয়েছে, একটা 2x² + kx + 8 = 0 আর একটা 3x² + 4x + 12 = 0। এই দুটো দ্বিঘাত সমীকরণ কেন? কারণ এখানে দেখো দুটো সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এদেরকে বলে দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ দুটোতে x এর দুটো করে মান বেরোবে। আবার কি বলেছে, এগুলোকে বলা হয় x এর মানগুলোকেই বলা হয় বীজ। তা বলেছে কি, দ্বিঘাত সমীকরণ দুটির বীজদ্বয়ের মান সমান, মানে প্রথম সমীকরণটারও x এর যে দুটো মান বেরোবে সেই দুটো যা হবে, দ্বিতীয় সমীকরণটারও x এর সেই দুটো মান সমান হবে। দেখো আমি ধরছি প্রথম আর দ্বিতীয় দুটো সমীকরণে বীজদ্বয়ের মান হচ্ছে আলফা আর বিটা, ঠিক আছে? তাহলে যদি আলফা আর বিটা হয়, তাহলে আচ্ছা একটা ফর্মুলা আছে। ধরো যদি একটা সমীকরণ হয় ax² + bx + c = 0, যেখানে a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে x এর সহগ আর c হচ্ছে ধ্রুবক সংখ্যা, সেক্ষেত্রে এদের যে বীজদ্বয় মানে x এর যে দুটো মান তাদের যোগফলের একটা ফর্মুলা আছে, গুণফলের একটা ফর্মুলা আছে। মানে তাদের যদি আমি যোগফল বার করি, মানে আলফা প্লাস বিটা করি, মানে বীজদ্বয়ের যদি যোগফল বার করি, তাহলে সেটা হবে -b/a, মানে মাইনাস x এর সহগ বাই x² এর সহগ। আর যদি তাদের গুণফল বার করি, মানে আলফা বিটার মান বের করি, সেটা হবে c/a, মানে ধ্রুবক সংখ্যাটা ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে এই দুটো ফর্মুলা আমাকে জানতে হবে। তাহলে আমি কি ধরেছি, 2x² + kx + 8 = 0। এই সমীকরণেরও বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা। আর একটা কি, আর একটা হচ্ছে 3x² + 4x + 12 = 0। এই সমীকরণও বীজদ্বয় হবে আলফা বিটা, কারণ বলেছে বীজদ্বয় সমান। তাহলে এখান থেকে যদি আমি আলফা প্লাস বিটার মানটা বার করি, তাহলে আলফা প্লাস বিটার মান কি হবে, -b/a, মানে -b মানে কি, b মানে x এর সহগ, x এর সহগ কত আছে, k আছে, তাহলে -k/a, a মানে হচ্ছে x² এর সহগ মানে 2। আর এই সমীকরণটার থেকে আলফা প্লাস বিটার মান তাহলে কি হবে, -b/a, b মানে হচ্ছে x এর সহগ মানে 4, -4 ডিভাইডেড বাই a মানে হচ্ছে x² এর সহগ মানে 3। তাহলে দেখো এক্ষেত্রে আলফা প্লাস বিটার মান যেটা পেলাম, এক্ষেত্রে আলফা প্লাস বিটার মান একটা পেলাম, তা দুটোই তো সমান হবে, যেহেতু আলফা আর বিটার মান সমান। তাহলে আমি কি লিখতে পারি, -k/2 সমান হবে -4/3। দুদিকেই মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে k এর মান কি হবে, 2 দিয়ে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই দুইটাকে, তাহলে হবে কত, 2 দিয়ে গুণ হয়ে গেলে হবে 8/3। মানে k এর মান কত হচ্ছে, k এর মান হচ্ছে 8/3, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, দুটি সম্পূরক কোণের একটি অপরটির থেকে 28 ডিগ্রি বেশি হলে ছোট কোণটির মান কত? দেখো সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। আরেকটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তাহলে 90 ডিগ্রি হলে পূরক আর 180 ডিগ্রি হলে সম্পূরক। তাহলে দেখো দুটো কোণ আমি ধরছি a আর b, তাহলে a আর b এর যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে a কোণকে বলবো b কোণের সম্পূরক কোণ আর b কোণকে বলবো a কোণের সম্পূরক কোণ। তার মানে সম্পূরক কোণ মানে কোণ দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। এখানে কি বলছে দেখো, একটি অপরটির থেকে 28 ডিগ্রি বেশি। তার মানে দেখো, তার মানে একটা অপরটার থেকে 28 ডিগ্রি বেশি, মানে একটা যদি x হয়, মানে ছোট কোণটা যদি x হয়, তাহলে বড় কোণটা কি, x এর থেকে 28 ডিগ্রি বেশি হবে, তাহলে বড় কোণটা কত হবে, x + 28 ডিগ্রি। তাহলে আমি কি জানি, সম্পূরক কোণ মানে ওদের যোগফল 180 ডিগ্রি, কোণ দুটোর যোগফল, তাহলে ছোট কোণটা আর বড় কোণটার যোগফল হবে 180 ডিগ্রি, মানে x প্লাস বড় কোণটা মানে x + 28 ডিগ্রি সমান সমান হবে কত, 180 ডিগ্রি। x আর x যোগফল হয় 2x সমান সমান, আর 28 কে ডান পাশে পাঠালে হয় 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। তাহলে x সমান সমান কত হবে, 180 থেকে 28 বাদ দিলে কত হয়, 152 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এটা কাটাকুটি করলে x এর মান কত হবে, 76 ডিগ্রি। তাহলে x এর মান বের হলো 76 ডিগ্রি। আমাকে কার মান বের করতে বলেছিল, ছোট কোণটির মান কত। তো ছোট কোণটির মানে আমি x ধরেছিলাম, তাহলে ছোট কোণটির মান কত হবে, 76 ডিগ্রি, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, কিউব রুট অফ 5 আর 3 2 বাই রুটের মধ্যে 4 1 0 0 0। আচ্ছা কিউব রুট মানে কি, কিউব রুট মানে রুটের মধ্যে তিনটে যদি সেম জিনিস গুণ থাকে তার থেকে একটা বেরোবে। আর রুটের মধ্যে 4 রয়েছে, তার মানে কি, তার মানে চারটে জিনিস যদি সেম থাকে তার থেকে একটা বেরোবে। আচ্ছা 5 8 3 2, এটাকে যদি আমি একটু ভাঙি তাহলে কি বেরোয় দেখো,
583, এটাকে প্রথমে আমি 2 দিয়ে ভাঙি, ভাঙলে কত হয় 2 1 8 মানে 9, তারপরে 1 1 2 মানে 6। আবার এটাকে 2 দিয়ে ভাঙা যায়, তাহলে 1 4 1 1 5 1 6 8। আবার এটাকে 2 দিয়ে ভাঙা যায়, তাহলে হবে 7 2 1 8 9। এটাকে এবার 3 দিয়ে ভাঙা যায়, তাহলে 2 1 2 মানে 4 3। আবার 3 দিয়ে ভাঙলে কত হয় 81। আবার 3 দিয়ে ভাঙলে কত হয় 27। আবার 3 দিয়ে ভাঙলে হয় 9। আবার 3 দিয়ে ভাঙলে হয় 3। মানে এত আর ভাঙার দরকার নেই। তাহলে 5 8 3 2 সমান সমান কি বেরোলো? তাহলে এটা কিউব রুটের মধ্যে কত হবে যদি আমি 5 8 3 2 এর জায়গায় লিখি? তাহলে দেখো 2 কতগুলো আছে, 3টে আছে, মানে 2 গুণ 2 গুণ 2। তারপরে 3 কতগুলো আছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, মানে টোটাল 6টা। মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, এটা বেরোলো। আর এটা দেখো রুটের মধ্যে 4টে ইয়ে রয়েছে, তাহলে ওটাকে আমি কি লিখতে পারি, 10,000 রয়েছে, মানে 4টে 10-এর গুণ করলে 10,000 হয়। ঠিক আছে, এরকম আমি ভেঙে দেখালাম। তারপরে ছিল কত, ইন্টু 5/24 ইন্টু 78। তাহলে দেখো এখানে তিনটের থেকে একটা করে বেরোবে, তাহলে 3টে 2 গুণ আছে মানে কিউব রুটের বাইরে একটা 2 বেরোবে, গুণ 3টে 3 এখানে মানে একটা 3 বেরোবে, আবার এই 3টে 3-এর থেকে একটা 3 বেরোবে, ডিভাইডেড বাই 4টে 10-এর থেকে একটা 10 বেরোবে, ইন্টু 5/24 ইন্টু 78। আচ্ছা, 5 দিয়ে যদি 10 কে কাটি তাহলে হয় 2, 2 দিয়ে 2 কে কাটা যায়, 3 দিয়ে 24 কে কাটলে হবে 8। আচ্ছা, যদি আমি 8 আর 78 কে 2 দিয়ে কাটি তাহলে হবে কত, এখানে হবে 4, এখানে হবে 39। তাহলে কত হচ্ছে 39 গুণ 3 মানে 117 ডিভাইডেড বাই 4 হচ্ছে। তা দেখো এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে অপশন গুলো কিন্তু ভুল আছে, তাই এটা হবে না। এটা রাইট অ্যান্সার হবে, যদি এটাই থাকে তো রাইট অ্যান্সার হবে 117/4। এখানে অপশন গুলো কিন্তু ভুল আছে, আর না এখানে 78-এর জায়গায় অন্য কিছু হবে। তারপরটা কি বলছে দেখো, সলিলের বেতন প্রথমে 15% হ্রাস পেল এবং তারপর 10% বৃদ্ধি পেল, তার বর্তমান বেতন প্রাথমিক বেতনের থেকে কত শতাংশ কম। তা দেখো এরকম টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, যদি আমি বৃদ্ধিটাকে পজিটিভ ধরি আর হ্রাসটাকে নেগেটিভ ধরি, তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা ফর্মুলার মতো পড়ে যায়। কি বলছে দেখো, প্রথমে 15% হ্রাস পেল এবং পরে 10% বৃদ্ধি পেল, তাহলে এক্ষেত্রে যদি কারোর বেতন প্রথমে x% হ্রাস পায় আর পরে y% বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে সমতুল্য বৃদ্ধি বা হ্রাস কত হয়, হ্রাসটাকে আমি যদি নেগেটিভ ধরি তাহলে বৃদ্ধিটা হবে পজিটিভ, তাহলে সমতুল্য হ্রাস বা বৃদ্ধি কত হবে এক্ষেত্রে -x, যেহেতু হ্রাস পাচ্ছে x%, তারপরে y% বৃদ্ধি পাচ্ছে মানে +y, তারপরে এদের গুণফল মানে মাইনাস আর প্লাস গুণ করলে তো মাইনাসই হবে, তাহলে মাইনাস এদের গুণফল মানে x আর y এর গুণ করলে হয় xy ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। এটা হচ্ছে সমতুল্য বৃদ্ধি বা হ্রাস। এবার যদি আমার অ্যান্সারটা মাইনাসে বেরোয়, এই টোটালটার অ্যান্সার করে আমার যদি মাইনাসে বেরোয় তাহলে কি হবে, তাহলে হ্রাস পাবে। আর যদি টোটালটা ইয়ে করলে আমার যদি প্লাসে বেরোয় অ্যান্সারটা, তার মানে এদের বেতন যেটা বেরোবে সেটা বৃদ্ধি পাচ্ছে, সমতুল্য ওটা বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে 15% হ্রাস পেলো মানে কি হবে, আর 10% বৃদ্ধি পেলো তাহলে কি হবে, সমতুল্য বৃদ্ধি বা হ্রাসটা কত -15, প্রথমেরটা হ্রাস পেয়েছে তাই মাইনাস ধরছি, তারপরটা বৃদ্ধিটাকে প্লাস ধরছি +10, তারপরে মাইনাস হবে যেহেতু হ্রাস আর বৃদ্ধি মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাসই হয়, তারপরে হ্রাস আর বৃদ্ধি দুটোর গুণফল মানে 15 × 10 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই শূন্য কেটে যায়, তাহলে -15 + 10 মানে হয় -5, আর এক্ষেত্রে -15/10 মানে 1.5 এত পার্সেন্ট। তাহলে কত হচ্ছে -5 আর 1.5 করলে হয় -6.5%। তাহলে মাইনাস বেরিয়েছে মানে এটা কি হচ্ছে, এটা হ্রাস পাচ্ছে। তাহলে কত শতাংশ হ্রাস পেয়েছে আগের থেকে, 6.5% হ্রাস পেয়েছে। আমরা এখানে বলেই দিয়েছিল প্রাথমিক বেতনের থেকে কত শতাংশ কম। তাহলে এই যে মাইনাসটা মানেই হচ্ছে কম, যদি এখানে প্লাস বেরোতো তার মানে বেশি, তার মানে কত শতাংশ কম, 6.5% কম, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, যদি x ও 338 এর মধ্য সমানুপাতে 260 হয় তাহলে x এর মান কত। দেখো মধ্য সমানুপাতের একটা ফর্মুলা আছে, যদি বলে a আর b এর মধ্য সমানুপাতি সেটা কি হয়, যে দুটো সংখ্যার মধ্য সমানুপাতি বলবে তাদের মধ্য সমানুপাতিটা কত হবে, √ সংখ্যা দুটোর গুণফল মানে √ab। তাহলে এখানে x আর 338 এর মধ্য সমানুপাতি বলেছে, তাহলে সেটা কি হবে √x গুণ 338। এর মানটা কত বলেছে, মধ্য সমানুপাতির মান বলেছে 260 = 260 লিখি। তাহলে এই রুটটাকে তুলতে গেলে আমি যদি দুপাশে স্কোয়ার করে দিই তাহলে বাঁদিকে রুটটা উঠে যায়, মানে x × 338 মানে দুদিকে স্কোয়ার করে দিই, হ্যাঁ, সমান সমান তাহলে কত হবে, 260 এর স্কোয়ারকে আমি লিখছি 260 গুণ 260। তাহলে x এর মান কত হবে 260 গুণ 260, 338টাকে ডান পাশে পাঠালে বাই হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এটাকে দেখো 13 দিয়ে কাটাকুটি যায়, 13 দিয়ে কাটলে হয় 338, প্রথমে 2 বার যায়, তারপরে 78 মানে 6 বার যায়, আর এখানে 13 দিয়ে কাটলে হয় 2 0। 26 কে 10 দিয়ে গুণ করলে এখানে 260 হয়, তাহলে 10, তাহলে x এর মান কত হচ্ছে 20 গুণ 10 মানে
200, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্লাসে 30 জন ছাত্র একটি পরীক্ষা দিয়েছে। যদি 12 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 60 হয় এবং বাকিদের প্রাপ্ত নম্বরের গড় 62 হয়, তাহলে সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত? আচ্ছা, 12 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 60, তাহলে 12 জন ছাত্রের নম্বরের সমষ্টি কত হবে? 12 গুণ 60, তার মানে কত হয়? 720। আর বাকি থাকলো কত? টোটাল ছিল 30 জন, তা 12 জনের দিয়েছে এবং বাকিদের, তাহলে বাকি ছাত্র কত? বাকি ছাত্র সমান সমান কত হবে? 30 মাইনাস 12 মানে কত? 18। তাহলে বাকিদের মানে এই 18 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় বলেছে 62, তাহলে 18 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের সমষ্টি কত হবে? 18 গুণ 62 করলে কত হয়? 18 দুগুণে 3606, হাতে 3, 6 18 100, 3 111। তাহলে 12 জনের সমষ্টি বেরোলো 720, 18 জনের সমষ্টি বেরোলো, ও এখানে একটা ভুল হয়েছে, 111 হবে। 18 জনের সমষ্টি বেরোলো 1116। তাহলে টোটাল 12 আর 18 যোগ করলে কত? 30 জন। তাহলে 30 জনের সমষ্টি কত হবে? 30 জনের সমষ্টি হবে এই দুটো যোগফল, মানে 1116 যোগ 720 করলে কত? 6 2 এর 3 7 আর 8 1 1836 আমাকে বের করতে বলেছে। তাহলে সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড়, তাহলে সমষ্টি পেলাম 1836 30 জনেরই, তাহলে 30 জনের গড় কত হবে? সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব। তাহলে 1836 গড় কত হবে? 1836 ডিভাইডেড বাই 30, 3 দিয়ে কাটাকুটি করলে হবে 10, এখানে হবে 6 1 2, তাহলে 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর সরে যাবে, মানে হবে 61.2, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রথম 14টি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস এর গড় কত? আচ্ছা, অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে দেখো যেগুলোকে ভাঙা যায় না, 0 1 2 3 এইগুলো সব হচ্ছে অখণ্ড সংখ্যা। নেগেটিভ গুলো কিন্তু অখণ্ড সংখ্যা হবে না, কোনো ভগ্নাংশ অখণ্ড সংখ্যা হবে না। তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে যতগুলো পজিটিভ ইন্টিজার রয়েছে সেগুলো সবই অখণ্ড সংখ্যা। তাহলে প্রথম 14টি অখণ্ড সংখ্যার গড় বলেছে, মানে প্রথম 14টি অখণ্ড সংখ্যা কত হবে? 0 1 2 এগুলো। তাহলে দেখো 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 2, তাহলে 14 নম্বর সংখ্যাটা কত হবে? 13 হবে। তাহলে 0 থেকে 13 অবধি আমাকে এদের গড় বলেছে, তাহলে এদের সমষ্টি কত হয়? 0 থেকে 13, আমি দেখো আমি 1 থেকে 13 অবধির সমষ্টি জানি, তার সাথে 0 যোগ করলেই সেই 1 থেকে 13 মানে যদি 0 করি তাহলে ওই টোটাল 14টা সংখ্যার সমষ্টি ওই 13 অবধিই হবে, 1 থেকে 13 অবধিই হবে। তাহলে 1 থেকে 13 অবধি সংখ্যার সমষ্টি কত? তাহলে সেটার ফর্মুলা কি ছিল? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 0 হবে না। তাহলে 13 অবধি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা কি ছিল? 1 থেকে যদি 13 অবধি করি তাহলে সেটার স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে সমষ্টি কত হবে? 1 থেকে 13 অবধি সংখ্যার n মানে হচ্ছে কত? 13 ইন্টু n প্লাস 1 মানে 13 প্লাস 1 মানে 14 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে কত? 7 মানে হচ্ছে 91। তাহলে এখানে টোটাল কতগুলো সংখ্যা? এর সাথে আরো শূন্যটাও অ্যাড ছিল, তার মানে টোটাল 14টা সংখ্যার গড় বেরোলো, 14টা সংখ্যার সমষ্টি বেরোলো আমার 91। তাহলে 14টা সংখ্যার গড় কত হবে? সমষ্টি যদি 91 হয় 14টার গড় হবে 91 বাই 14। 7 দিয়ে কাটাকুটি করলে হয় 2, উপরে কাটলে হয় 13, তাহলে 13 বাই 2, 13 বাই 2 মানে কত? 6 2 দিয়ে ভাগ করলে হয় 6.5 হবে পয়েন্টে নিলে, তার মানে অপশন এ হবে। তারপরে কি বলছে, যে গোলকের ব্যাস 98 সেমি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? আচ্ছা, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলো, সমগ্র তলের ক্ষেত্রফল বলো, বক্রতলের ক্ষেত্রফল বলো, সবই সেম। তার ফর্মুলা কি? গোলকের পৃষ্ঠতল, বক্রতল বা সমগ্র তলের ফর্মুলা হচ্ছে 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, যেখানে আটটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। আমাকে গোলকের ব্যাস বলেছে 98 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, মানে 98 বাই 2, কাটাকুটি করলে হয় 49 সেমি। তাহলে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু পাই, পায়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত? 49 গুণ 49, 7 দিয়ে এটা কাটলে হয় 7, তাহলে কত বেরোচ্ছে? 4 গুণ 22 করলে হয় 88, গুণ 7 গুণ 49 করলে 343, তাহলে 343 গুণ 88 করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। বাড়িতে করে নিও তোমরা। তারপরে কি বলছে দেখো, বরুণ ও আশিস একসাথে একটি ঘর 3 দিনে রং করতে পারে। বরুণ একা ঘরটি 7 দিনে রং করতে পারে, তাহলে আশিস একা এই ধরনের 4টি ঘর কত দিনে রং করবে? আচ্ছা, কি বলছে দেখো, বরুণ ও আশিস একসাথে একটি ঘর 3 দিনে রং করতে পারে। দেখো আমি যদি অংশ ধরি তাহলে টোটাল কাজটাকে কত অংশ ধরা হয়? টোটাল কাজটা মানে ধরা হয় 1 অংশ। তাহলে বরুণ আর আশিস মিলে 3 দিনে ঘরটা রং করতে পারে, মানে কি 3 দিনে করে কাজটার 1 অংশ। আমার কাজ হবে 1 দিনে কতটা করে, তাহলে 3 দিনে যদি 1 অংশ করে তাহলে 1 দিনে কতটা করবে? 1 দিনে করবে হচ্ছে 1/3 অংশ। আর বরুণ একা ঘরটি 7 দিনে রং করতে পারে, মানে বরুণ একা 7 দিনে করে কাজটার 1 অংশ, তাহলে বরুণ একা 1 দিনে কত করবে? কাজটার 1/7 অংশ।
তাহলে বরুণ আর আশিসের একদিনের কাজ থেকে আমি যদি বরুণের একদিনের কাজটা বাদ দিই তাহলে কার কাজটা পড়ে থাকবে? আশিসের একদিনের কাজটা পড়ে থাকবে। তাহলে আশিস একদিনে কতটা রং করবে? ওদের দুজনের একদিনের কাজ মানে 1/3 থেকে বরুণের একদিনের কাজ বিয়োগ করব, মানে 1/7 বিয়োগ করব, তাহলে কত হয়? লসগু হয় 21, মানে 7 - 3 মানে 4/21 অংশ। তার মানে দেখো তাহলে আশিস 4/21 অংশ রং করে হচ্ছে একদিনে। তাহলে পুরোটা রং করবে মানে কত? এক অংশ রং করবে, তাহলে কত দিনে? এটা 1 গুণ 21/4 হয়ে যাবে 21/4 দিনে। তার মানে আশিস একা ঘরটা রং করতে পারবে 21/4 দিনে। আমাকে কি বের করতে বলেছে? আশিস একা এই ধরনের 4টি ঘর কত দিনে, মানে আশিস একটা ঘর রং করছে দেখো 21/4 দিনে, তাহলে 4টে ঘর কত দিনে রং করবে? এত গুণ 4, মানে 21, একটা ঘর রং করতে যতদিন লাগবে 4টে ঘর রং করতে তার 4 গুণ টাইম লাগবে, মানে একটা ঘর রং করতে যদি 21/4 দিন লাগে, 4টে ঘর রং করতে লাগবে 21/4 ইন্টু 4 দিন, 4 কেটে যায়, মানে কত হলো? 21 দিন টাইম লাগবে, মানে অপশন টি হবে। তারপরে কি বলছে দেখো, ঈশ্বর স্রোতের প্রতিকূলে 721 কিমি দূরত্ব 42 ঘন্টায় অতিক্রম করে, সে স্রোতের অনুকূলে সেই দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে দেখো টোটাল দূরত্ব কত? 721 কিমি। একটা যাচ্ছে স্রোতের অনুকূলে যেতে টাইম লাগছে 15 ঘন্টা, স্রোতের প্রতিকূলে যেতে টাইম লাগছে 42 ঘন্টা। আমি ধরছি নৌকার গতিবেগ বা ঈশ্বরের যেটাতে চড়ে যাচ্ছে, যেটাতে চড়ে, কিছু তো বলেনি, আমি ধরছি নৌকাতে চড়েই যাচ্ছে, নৌকার গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় এক্স কিমি, আর স্রোতের গতিবেগ হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কি হবে? স্রোতের অনুকূলে যখন যায় তখন নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ অ্যাড হয়ে যাবে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়ে যাবে? গতিবেগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কি হয়ে যাবে? প্রতিকূলে হয়ে যাবে নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ মাইনাস হয়ে যায়, মানে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। তাহলে এক্ষেত্রে দেখো স্রোতের অনুকূলে 721 কিমি, প্রতিকূলে যাচ্ছে 42 ঘন্টা, আর সেই দূরত্ব মানে 721 কিমি দূরত্ব অনুকূলে যাচ্ছে 15 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? অনুকূলে স্রোতের অনুকূলে বেগ সমান সমান কি হবে? 700, বেগ মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে 721 কিমি যাচ্ছে 15 ঘন্টায়, মানে 15 ঘন্টায় যাচ্ছে 721 কিমি, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 721/15 কিমি। আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ হবে সেই একই বেগ, কত? 721 কিমি যাচ্ছে 42 ঘন্টায়, তাহলে প্রতিকূলে 42 ঘন্টায় যায় 721 কিমি, 1 ঘন্টায় যাবে কত? 721/42 কিমি। ও সরি সরি সরি, এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা। আচ্ছা, 721 আর 42 কে কাটাকুটি যায়, 7 দিয়ে কাটলে হয় 6, আর এখানে কাটলে হয় 103, মানে 103/6 কিমি পার ঘন্টা। তাহলে দেখো আমি এক্স প্লাস ওয়াই, স্রোতের অনুকূলে বেগটা ধরেছি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পেলাম? 721/15। আর স্রোতের প্রতিকূলে বেগ ধরেছি আমি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মান কত পেলাম? 103/6। আমাকে বের করতে বলেছে স্রোতের গতিবেগ, মানে ওয়াই এর মানটা। তাহলে ওয়াই এর মান যদি আমি প্রথমটার থেকে দ্বিতীয়টাকে যদি বিয়োগ করে দিই, তাহলে কত হয়? এগুলোকে যদি বিয়োগ করে দিই, মাইনাসটা প্লাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল, তাহলে কি হয়? এক্স এক্স কেটে যাবে, তাহলে ওয়াই এর ওয়াই যোগ করলে 2y সমান সমান ডান পাশে কি থাকছে? 721/15 মাইনাস 103/6। তাহলে 2y এর মান কত হচ্ছে? 15 আর 6 যদি লসাগু করি হবে 30, মানে 15 গুণ 2, তাহলে হবে হচ্ছে 1442, মাইনাস 103 গুণ 5 করলে হয় 515। তাহলে 2y এর মান কত হচ্ছে? এটা যদি বিয়োগ করি তাহলে হয় 7, 1 আর 1 2 মানে 2, 5 9 ডিভাইডেড বাই 30, আর এই 2টাকে যদি ডান পাশে পাঠাই তাহলে y সমান সমান হবে 927 ডিভাইডেড বাই 60। তাহলে 927 কে যদি 60 দিয়ে ভাগ করি, প্রথমে একবার দিলে হয় 60, তারপরে 3 2 7 মানে 5 বার দিলে হয় 300, তাহলে 2 7 পয়েন্টের জন্য হবে একটা শূন্য, তারপরে 4 বার যাবে, তারপরে যা হচ্ছে দেখো 15.4 দিয়ে একটা অপশনই আছে, মানে অপশন ডি হবে। স্রোতের গতিবেগ 15.45 এত কিমি পার ঘন্টা। তারপরেরটা কি বলছে দেখো, কিরণ তার আয়ের 45% খরচ করে, যদি সে 66,000 টাকা সঞ্চয় করে তাহলে তার আয় কত টাকা? দেখো মোট আয়টা এখানে কত পার্সেন্টেজে ধরলে আমি ধরতে পারি, মোট আয়টা হচ্ছে 100%, মোট আয় হচ্ছে 100%। তাহলে সে খরচ করে কত? 45%, খরচ করছে কত? 45%, তার মানে বাকিটা সঞ্চয় করছে, তাহলে সঞ্চয় করছে কত? মোট আয় থেকে খরচটা বাদ দিলেই সঞ্চয় বেরিয়ে যাবে, মানে 100 - 45 এত পার্সেন্ট করলে কত হয়? 55%।
আর এখানে কি বলেছে, যদি সে ৬৬,০০০ টাকা সঞ্চয় করে। তার মানে কি, তার মানে এই ৫৫% টাকাটাই হচ্ছে কার সমান, ৬৬,০০০-এর সমান। আমাকে বের করতে বলেছে আয় কত, মানে ১০০%টা কত, তাহলে ৫৫% যদি ৬৬,০০০-এর সমান, 1% কার সমান হবে, ৬৬,০০০ ডিভাইডেড বাই ৫৫ সমান, তাহলে ১০০% কার সমান হবে, এইটা ইন্টু ১০০-র সাথে সমান হবে। আমি যদি ৫৫ আর ৬৬-কে ১১ দিয়ে কাটি তাহলে হবে ৫, আর এখানে হবে ৬, ০ ০ ০, 5 দিয়ে আবার এটাকে কাটলে ১ ২ ০ ০, মানে কত হবে গুণ করলে, ১২-র পরে একটা দুটো তিনটে চারটে শূন্য, তাহলে তার আয় কত, ১,২০,০০০ টাকা, মানে অপশন ডি। তারপরেরটা কি বলছে, তাকে একজন দোকানদার দুটি দ্রব্যের প্রতিটি ৬৩,০০০ টাকা দিয়ে বিক্রি করেছে, মানে দুটো দ্রব্যই ৬৩,০০০ করে করেছে, তাহলে প্রথম দ্রব্যর ক্ষেত্রে একরকম হবে, দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে একরকম হবে। প্রথম দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে ৬৩,০০০, দ্বিতীয় দ্রব্যেরও বিক্রয় মূল্য হচ্ছে ৬৩,০০০। কি বলেছে, প্রথম দ্রব্যে তার ৫% লাভ হয়েছে, প্রথমটায় লাভ কত, ৫%, আর দ্বিতীয়টায় তার ক্ষতি হয়েছে ৩০%, দ্বিতীয়টাই ক্ষতি কত, ৩০%। তাহলে প্রথম দ্রব্যটার বিক্রয় মূল্য বলে দিয়েছে, লাভ বলে দিয়েছে, তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত হবে, এরকম বিক্রয় মূল্য বলে দিলে আর যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত হয়, যত বিক্রয় মূল্য মানে ৬৩,০০০ ইন্টু উপরে হবে ১০০ ডিভাইডেড বাই, যেহেতু লাভ হয়েছে ৫%, তাহলে নিচেই হবে বাই ১০৫ হবে। যখন বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বের করব তখন এই নিয়মে হবে। তাহলে যদি আমি কাটাকুটি করি ৭ দিয়ে, আচ্ছা ৫ দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হবে কত, ২১, আর ১০০-কে কাটলে হয় ২০, ২১-কে দেখো ৩ দিয়ে গুণ করলে ৬৩ হয়, মানে ৩,০০০, তাহলে হলো কত, ৩ দুগুণে ৬, আর ৪টে শূন্য হবে, মানে ৬০,০০০ টাকা। তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত, ৬০,০০০ টাকা, আর দ্বিতীয়টাই ক্ষতি হয়েছে, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য যত ছিল তত, মানে ৬৩,০০০ বাই, এখানে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে নিচে, ও সরি সরি সরি, ইন্টু ১০০ বাই, এখানে যেহেতু ক্ষতি হয়েছিল ৩০%, তাহলে নিচে কত বসবে, ১০০ মাইনাস ৩০ মানে ৭০ বসবে, একটা শূন্য একটা শূন্য কাটলো, ৭ দিয়ে যদি কাটি তাহলে হবে ৯০০, মানে ৯০,০০০, ৯ এর পরে চারটে শূন্য, তাহলে প্রথমটার ক্রয় মূল্য ছিল ৬০,০০০, দ্বিতীয়টার ক্রয় মূল্য হলো ৯০,০০০, তাহলে দুটোর মোট ক্রয় মূল্য কত, দুটো দ্রব্যের, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে ৬০,০০০ যোগ ৯০,০০০, ৬০,০০০ যোগ ৯০,০০০ করলে কত হয়, ১,৫০,০০০। আচ্ছা, দুটোর বিক্রয় মূল্য কত, প্রত্যেকটা ৬৩,০০০ করে, তাহলে দুটোর মোট বিক্রয় মূল্য কত হবে, মোট বিক্রয় মূল্য হচ্ছে ৬৩,০০০ গুণ ২, মানে কত হচ্ছে, ১,২৬,০০০। তাহলে মোট ক্রয় মূল্য ১,৫০,০০০, মোট বিক্রয় মূল্য ১,২৬,০০০, তাহলে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির হার কত, তাহলে ক্ষতি হচ্ছে কত আগে বার করি, ১,৫০,০০০ থেকে ১,২৬,০০০ বাদ দিলেই বেরিয়ে যাবে, তাহলে কত হয়, ১,৫০,০০০ থেকে ১,২৬,০০০ যদি বাদ দিই তাহলে ২৪,০০০ হয়। আমাকে বলেছে ক্ষতির হার, তাহলে ক্ষতির হার মানে কি করে বার করব, যত টাকা ক্ষতি হচ্ছে মানে ২৪,০০০ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য হচ্ছে ১,৫০,০০০, মানে ১,৫০,০০০ এত পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100%, এত পার্সেন্ট। আচ্ছা শূন্য, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, ৫ দিয়ে কাটলে হয় ৩, এখানে কাটলে হয় ২, ৩ দিয়ে ২৪-কে কাটলে হয় ৮, মানে ৮ দুগুণে ১৬% ক্ষতি হচ্ছে সমগ্র লেনদেনে, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক ১৬% সুদের হারে কিছু পরিমাণ মূলধনের ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য ৭৯৭ টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা। তাহলে দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ২ বছরের ক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি সুদের সরল সুদের এরকম পার্থক্য বলে দেয় তখন একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ২ বছরের ক্ষেত্রে এই সূত্রটা হবে, সুদের হার সমান সমান 2 ইন্টু সুদের পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100%, যেহেতু সুদের হার তাই ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে এখানে সুদের হার কত বলেছে দেখো, বলে দিয়েছে 16%, তাহলে আমি সুদের হারের জায়গায় 16 লিখি, সমান সমান 2 ইন্টু সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, 797 ডিভাইডেড বাই সরল সুদ, সরল সূত্রে বলে না, আমি ধরছি সরল সূত্র হচ্ছে এক্স, সরল সূত্র হচ্ছে আই ধরি, হ্যাঁ সুদকে আই দিয়ে লিখে ইন্টারেস্টকে আই ধরি, ইন্টু 100%, মানে 100%টা দেবো না। তাহলে আয়ের মান কত, আইটাকে যদি বাঁ পাশের উপরে পাঠাই তাহলে আই হবে কত, 2 ইন্টু 797 ইন্টু 100 ডিভাইডেড বাই 16, 2 দিয়ে যদি 16-কে কাটি তাহলে হয় 8, 8, আচ্ছা এরকমই থাক, তাহলে 7,797,00 ডিভাইডেড বাই 8, এটা হলো সরল সুদ। আমাকে বের করতে বলেছে মূলধনের পরিমাণ, তাহলে আমি ধরছি মূলধনটা হচ্ছে x, তাহলে x মূলধনটার 16% সুদের হারে 2 বছরের সরল সুদ কত, 2 বছরের সরল সুদ হবে এইটা,
তাহলে সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কি? সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে PTR/100। তাহলে পি কত? এখানে পি হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু টি, টি মানে সময়, সময় হচ্ছে 2 বছর মানে 2 ইন্টু আর, আর এর মানে হচ্ছে সুদের হার মানে 16 ডিভাইডেড বাই 100, সেটা ইজিক্যাল টু হচ্ছে এই যে সরল সূত্রে বেরিয়েছে মানে 79700 ডিভাইডেড বাই 8। এক্স এর মান কত হবে? সবগুলোকে যদি ডান পাশে পাঠায় 79700 ইন্টু 100 ডিভাইডেড বাই 2 গুণ 16 গুণ 8। আচ্ছা, এটাকে কাটাকুটি করে কোনো লাভ হবে না, তা আমি একবারে গুণ করে দিচ্ছি। তাহলে 79700 মানে 797 এর পরে 4টে শূন্য হবে, 797 একটা দুটো তিনটে চারটে। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? যেহেতু দেখো নিকটবর্তী পূর্ণ সংখ্যায় বলেছে মানে কাছাকাছি ভাগ করে নিয়ে আসতে হবে। বাই 16, 8 দুগুণে 16, 16 16 গুণ করলে 256, মানে এটাকে 256 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দেখো 3 বার যাই, 3 বার দিলে কত? 3 6 18 8 হাতে 1, 3 5 15 15 কে 16 6 হাতে 1, 3 দুগুণে 6 কে 7 মানে 9, 6 কে 7 মানে 2, আর এই শূন্যটা নামলো, একটা শূন্য বসলো। একবার যাবে, একবার দিলে হয় 256, তাহলে কত হচ্ছে 4, 5 আর 6 3, তারপরে সেকেন্ড শূন্যটা বসলো। এবারে দেখো একবার যাচ্ছে, একবার দিলে কত? 256, তাহলে কত হচ্ছে 4, 5 আর 6 8, 0 কে 3 হবে না। তারপরে এই শূন্যটা নামলো, এবার কতবার যাবে? এবার দেখো 3 বার যাবে, 3 বার দিলে কত? 3 6 18 8 হাতে 1, 3 5 15 কে 16 6 হাতে 1, 3 6 কে 7 মানে কত হচ্ছে 2, 6 কে 7 মানে 7। আচ্ছা, তারপরে এই শূন্যটাকে নামাই, তাহলে শূন্য হলে এবার কতবার যাবে? এবার দেখো 2 বার যাবে, 2 বার দিলে কত হয়? 2 বার দিলে হয় 512। 512 এর পর কত থাকছে? তাহলে দেখো এখানে থাকছে 8, একে রেখে 2 শূন্য 2, 208। তার মানে পয়েন্ট নিয়ে আবার এখানে শূন্য আসবে। এবার তাহলে দেখো কতবার যাবে? এবার প্রায় 8 বার যাবে, মানে 0.8 যদি ধরি তাহলে দেখো 3 1 1 3 2 0.8 মানে 5 এর থেকে বেশি রয়েছে, মানে ওটাকে আমি কি লিখতে পারি? যেহেতু বলেছে নিকটবর্তী পূর্ণ সংখ্যা 3 1 1 3, তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে দেবো, মানে 3 1 1 3 3, মানে দেখো অপশন ডি হবে। তারপরেরটা বলছে দেখো, যদি এই সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয়, তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হবে সেই সংখ্যাটির বাম দিক থেকে প্রথম অঙ্ক এবং ডান দিক থেকে প্রথম অঙ্কের যোগফল করো। তাহলে দেখো সংখ্যাটা কি বলেছিল? 5 2 1 7 6 4 3, এর প্রত্যেকটা বিজোড়ের সাথেও 2 যোগ করেছে, জোড়ের সাথেও 2 যোগ করেছে, মানে 5 এর সাথে 2 যোগ করলে কত হবে? 7 হবে। 2 এর সাথে 2 যোগ করলে 4, প্রত্যেকটার সাথে জোড় বিজোড় কিছু দেখার দরকার নেই, 1 এর সাথে 2 যোগ করলে 3, 7 এর সাথে 2 যোগ করলে 9, আর নাই দেখতে হতো জোড় মানে 2 এর সাথে 2 যোগ করেছে, 6 এর সাথে 2 যোগ, এইভাবে দেখতে হতো। এখানে দেখো জোড়ের সাথেও 2 করেছে, বিজোড়ের সাথেও 2, তাহলে 6 এর সাথে 2 যোগ করলে 8, 4 এর সাথে 2 যোগ করলে 6, 3 এর সাথে 2 যোগ করলে 5। তাহলে দেখো এখন কি বলেছে? তাহলে নতুন সংখ্যা কোনটা হলো? নতুন সংখ্যা হলো এইটা। কি বলেছে? তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেই সংখ্যাটির বাম দিক থেকে প্রথম অঙ্ক, বাম দিক থেকে প্রথম অঙ্ক কত? 7, এবং ডান দিক থেকে প্রথম অঙ্কের যোগফল, ডান দিক থেকে প্রথম অঙ্ক হচ্ছে 5, তাহলে এদের যোগফল কত? 7 যোগ 5 মানে 12, তার মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, এটা একটা সরল দিয়েছে, একদম সোজা অঙ্ক। এটা আমি লসাগু করি, তা 8 আর 16 লসাগু হবে কত? 16। তাহলে 8 দুগুণে 16 মানে 3 গুণ 2 করলে হয় 6, যোগ 8 দুগুণে 16 মানে 2, যোগ 5, যোগ 8 দুগুণে 16 মানে 2 দুগুণে 4, মাইনাস 16 দুগুণে 32 মানে মাইনাস 32। তাহলে যদি যোগগুলো করি 6 আর 2 8, 8 আর 5 13, 13 4 17, 17 মাইনাস 32 করলে মাইনাস 15/16। তাহলে দেখো অপশন সি তে আছে, মানে অপশন সি। তারপরে কি বলছে দেখো, যখন 30 15 21 11 সংখ্যাগুলির প্রতিটির সাথে x যোগ করা হয় তখন তারা সমানুপাতে থাকে। মানে প্রত্যেকটার সাথে যদি x যোগ করি, মানে 30 প্লাস এক্স, 15 প্লাস এক্স, 21 প্লাস এক্স, 11 প্লাস এক্স, এরা সমানুপাতে থাকে। তার মানে কি প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা। তাহলে আমি কি লিখতে পারি? 30 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স সমান সমান হবে 21 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে? 30 এর 11 গুণ করলে হয় 330, যোগ 11x যোগ 30x যোগ এক্স স্কোয়ার সমান সমান 21 আর 15 গুণ করলে কত? 15 আর 20 গুণ করলে 300, 315 হয়, প্লাস 15 আর এক্স গুণ করলে 15x, প্লাস 21 আর এক্স গুণ করলে 21x প্লাস এক্স স্কোয়ার। তো দুদিকে এক্স স্কোয়ার রয়েছে, কেটে যায়। 11x আর 30x যোগ করলে হয় 41x, প্লাস 330 সমান সমান 315 যোগ 15 আর 21 যোগ করলে হয় 36x। এক্স গুলোকে যদি বাপাশে আনি তাহলে 41x মাইনাস 36x হবে, মানে 5x সমান সমান এদিকে হবে 315 মাইনাস 330 মানে মাইনাস 15 হবে। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে -3। আচ্ছা, তার মান বের করতে বলেছে। যদি 6x is to y অনুপাত y is to এত হয় তাহলে, এবং y greater than 0 হয়, তাহলে y এর মান, তাহলে দেখো x এর মান আমি কত পেলাম? -3 পেলাম। তাহলে 6x is to y বলেছে, মানে 6x by y অনুপাত চিহ্ন মানে আমি সমান সমান দিতে পারি y by 3x minus 9, এটা বলেছে। তাই x এর জায়গায় আমি -3 বসাবো, তাহলে 6 গুণ -3 করলে কত হয়? -18 ডিভাইডেড বাই y সমান সমান y by
এটা কত হয় 3 গুণ করলে হয় -9 মানে -18। তাহলে y স্কয়ার সমান সমান কত হবে 18 গুণ 18 মানে 18 স্কয়ার। তাহলে y এর মান কত হবে 18 হবে। আমি যেহেতু বলেছি y গ্রেটার দেন 0 মানে আমি পজিটিভ মানটাই নেব, তাহলে y এর মান কত বেরোবে 18 বেরোবে, অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, এবিসিডি চতুর্ভুজের এবি ইজ ইকুয়াল টু 17 সেমি বিসি। আচ্ছা এবিসিডি আগে একটা চতুর্ভুজ আঁকি, একটা যে কোনো চতুর্ভুজ বলেছে, এই একটা চতুর্ভুজ আঁকলাম এ বি সি ডি। তাহলে এবি বলেছে 17 সেমি লিখি, বিসি বলেছে 8 সেমি লিখি, সিডি বলেছে 9 সেমি লিখি এবং এডি বলেছে 12 সেমি। আর এসি মানে একটা কর্ণ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত 15 সেমি। তাহলে বলেছে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। আচ্ছা এই কর্ণটা টানার ফলে দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ এডিসি। দেখো এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বলতে আমি যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিই তবেই দেখো চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। মানে চতুর্ভুজটার ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এবিসি ত্রিভুজের আমি তিনটে বাহুর মান জানি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি বার করি সেটা কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে, তিনটে বাহুর মান জানি, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহুর মান আলাদা। আচ্ছা এটা করলে এটা একটা সমকোণী ত্রিভুজও বেরোচ্ছে। কি করে বুঝলাম এটা সমকোণী ত্রিভুজ বেরোচ্ছে, কারণ দেখো একটা বাহুর দৈর্ঘ্য 8, একটা দৈর্ঘ্য 15, একটা দৈর্ঘ্য 17। তাহলে দেখো দুটো বাহুর স্কয়ারের যোগফল করলে 8 স্কয়ারের 15 স্কয়ারের যোগফল করলে দেখো 17 স্কয়ার, 60 স্কয়ার করলে যোগ 15 স্কয়ার যদি করি তাহলে কত হয় 64 যোগ 225 মানে হয় 289, মানে 17 স্কয়ার করলেও 289 হয়। তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আবার যদি 12 স্কয়ার আর 9 স্কয়ার করো তাহলে কত হচ্ছে, 12 স্কয়ার যোগ 9 স্কয়ার যদি করো সেক্ষেত্রেও হবে 144 যোগ 81 মানে হচ্ছে 225। তাহলেও দেখো 15 স্কয়ার হচ্ছে, এইটা বেরোচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো এই এবিসি ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ, এবিসি ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 17টা, সব থেকে বড় বাহুটা হবে অতিভুজ, আর 8 আর 15 হচ্ছে এবিসি ত্রিভুজের লম্ব আর ভূমি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু, এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি মানে 8 ইন্টু 15, যে কোনো একটাকে ধরতে পারে, 17টা হবে না, 17টা অতিভুজ হবে। তো 2 আর 8 কে কাটলে 4 মানে 4 15 60। আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে তিনটে বাহুর দৈর্ঘ্য 12, 9 আর 15, তাহলে 15টার অতিভুজ হবে সর্বোচ্চ বাহুটাই এর অতিভুজ হয়, তাহলে লম্ব আর ভূমি 12 আর 9 এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে এডিসি এর, হাফ ইন্টু 12 ইন্টু 9, 2 দিয়ে যদি কাটাকুটি করে তাহলে হবে 6, তাহলে 6 নং 54। তাহলে এই দুটো ত্রিভুজের যোগফল কত হবে, ক্ষেত্রফলের যোগফল হবে 60 যোগ 54 মানে হলো 114। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টিই হবে চতুর্ভুজটার ক্ষেত্রফল। আচ্ছা যদি এইভাবে না ধরতে পারো সেক্ষেত্রে কি করে করবা, সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে এই এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা ধরে করতে পারো। এবিসি ত্রিভুজের পরিসীমা কত, 17 আর 8 25 আর 15 40, তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 40, সেক্ষেত্রে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা হবে 40/2 সমান সমান 20। তাহলে অর্ধ পরিসীমা ধরলে ক্ষেত্রফল কি হবে, রুট ওভার, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s টা হচ্ছে কি, s টা হচ্ছে অর্ধ পরিসীমা আর এবিসি টা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। মানে কি হতো সমান সমান, তাহলে রুট ওভার এস এর জায়গায় বসতো 20 ইন্টু 20 মাইনাস এ, মানে যে কোনো তিনটে বাহু নেব, 20 মাইনাস আগে 17 নিলাম ইন্টু 20 মাইনাস আমি 8 নিলাম ইন্টু 20 মাইনাস 15 নিলাম। একই রকম ভাবে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে বের করতে পারতে, কিন্তু আমি এখানে দেখে বুঝলাম যে এটা সমকোণী ত্রিভুজ তাই একবারে করতে পারলাম, তা না হলে কিন্তু এইভাবেই করতে হতো। তারপর একটা কি বলছে দেখো, বার্ষিক 4% সরল সুদের হারে 1200 টাকা কত বছরে সুদে আসলে 2280 টাকা হবে। তাহলে দেখো আর এর মান বলে দিয়েছে 4%, পি এর মান বলে দিয়েছে 1200, সুদ আসল বলেছে 2280, তাহলে সুদ কত হবে, সুদ আসল থেকে মানে 2280 থেকে আমি যদি 1200 বাদ দিই, আসলটা বাদ দিই, তবে আমার সুদ বেরোবে। মানে সুদ কত হবে, সুদ আসল মাইনাস আসল করলে কত হয় 1080। তাহলে বলেছে কত বছরে সুদে আসল এত টাকা, আমাদের হচ্ছে সময় হচ্ছে টি বছরে। তাহলে সরল সুদের ফর্মুলা কি, সরল সুদ সমান সমান পিটিআর বাই 100, মানে পি এর মান কত 1200 ইন্টু টি এর মান কত, সময় টি ধরেছি, ইন্টু আর এর মান 4 ডিভাইডেড বাই 100 সমান সমান হচ্ছে সরল সুদটা মানে 1080। আচ্ছা এখানে দুটো শূন্য কেটে যায়, 12 দিয়ে 1080 কে কাটলে হয় 9 শূন্য, 4 দিয়ে কাটলে 2 আর 45 হবে, 2 দিয়ে কাটলে তাহলে টি সমান সমান হবে 45/2, মানে ভাগ করলে হয় 22.5। তাহলে কত বছর টাইম লাগবে, 22.5 বছর টাইম লাগবে, মানে অপশনে। তারপর একটা কি বলছে দেখো, একজন বিক্রেতা 7টি লেবু 1 টাকা দিয়ে কিনেছে, তাহলে 1 টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে তার 75% লাভ হবে।
তাহলে দেখো 7টা লেবু কিনেছে 1 টাকায়, মানে 7টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? 7টার যদি 1 টাকা হয়, একটার ক্রয় মূল্য হবে 1/7 টাকা। তাহলে লাভ হচ্ছে কত? 75%। তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে? যদি 75% লাভ করে, তাহলে একটার বিক্রয় মূল্য কত? 1/7 ইন্টু 175/100, যেহেতু 75% লাভ হচ্ছে, এটাকে যদি কাটাকুটি করি 25 দিয়ে কাটলে হয় 4, এখানে হবে 7, 7 আর 7 কেটে গেল। মানে একটার বিক্রয় মূল্য কত হচ্ছে? 1/4 টাকা। আমাকে কি বলেছে? 1 টাকায় কতগুলো লেবু বিক্রয় করবে। তার মানে দেখো একটার বিক্রয় মূল্য 1/4 টাকা, কথাটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে 1/4 টাকায় বিক্রি করবে হচ্ছে একটা লেবু। তাহলে 1 টাকায় বিক্রি করবে কতগুলো লেবু? 1/1/4, মানে উল্টে গিয়ে হবে 4টে লেবু। তার মানে 1 টাকায় কতগুলো লেবু বিক্রয় করলে 75% লাভ হবে? 4টে লেবু, অপশন বি। তারপর একটা কি বলছে দেখো, দুটি সম্পূরক কোণের বড় কোণটি ছোট কোণটির থেকে 50 ডিগ্রি বেশি। তাহলে ছোট, দেখো একটু আগেই ঠিক সেম অঙ্ক একটা দিয়েছিল সম্পূরক কোণ দিয়ে। সম্পূরক কোণ মানে আমি কি বললাম? যে কোণ দুটোর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে বড় কোণটি ছোট কোণটির থেকে 50 ডিগ্রি বেশি, মানে ছোট কোণটি যদি এক্স হয়, ছোট কোণটা যদি এক্স হয়, তাহলে বড় কোণটি কি হবে? ছোট কোণটির থেকে 50 ডিগ্রি বেশি, মানে এক্স প্লাস 50 ডিগ্রি হবে। আর যেহেতু বলেছে সম্পূরক কোণ মানে এই কোণ দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, মানে কি লিখতে পারি? x প্লাস 50 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে 2x সমান সমান কত হবে? 180 মাইনাস 50 করলে হয় 130 ডিগ্রি। তাহলে x এর মান কত? 2 দিয়ে ভাগ করলে হবে 65 ডিগ্রি। তাহলে ছোট কোণটির মানই চেয়েছে, ছোট কোণটির মান আমি x ধরেছি, মানে 65 ডিগ্রি, অপশনে। তারপর একটা কি বলছে দেখো, যদি 7.5:19:5 অনুপাত 19.5 অনুপাত 16:x, তাহলে x এর মান। আচ্ছা, ইস্টু দিয়েছে মানে বাই আকারে লিখতে পারি। তাহলে 7.5 বাই 19.5, ইস্টুর জায়গায় আমি ইজিক্যাল টু দিই 16/5। আচ্ছা, এটা অনুপাতের জায়গায় ইজিক্যাল টু দিয়ে আমি লিখতে পারি এত। আচ্ছা, দুটোই একটার পরে দশমিক উঠে যায়, 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3 4 5 মানে 9, আর এখানে কাটলে হবে 15, 3 দিয়ে কাটলে হবে 5, এখানে হবে 13। কোনাকুনি যদি গুণ করি তাহলে 5x সমান সমান হবে 13 গুণ 16, তাহলে x সমান সমান হবে 13 গুণ 16/5, মানে কত হচ্ছে? x এর মান 13 গুণ 16 যদি করি তাহলে কত হয়? 160 আর 48, মানে 208/5। 5 দিয়ে ভাগ করলে হবে কত? প্রথমে 4 বার যাবে, তারপরে 1 বার যাবে, তারপরে পয়েন্ট নিলে হয় 3 শূন্য মানে 6, 41.6 হবে, মানে অপশন সি হবে। তারপরে আচ্ছা, এটা একটা সোজা অঙ্ক দিয়েছে, সরল অঙ্ক। তাহলে সবার প্রথমে কি আগে এই ব্র্যাকেটের কাজটা হবে, মানে 127 মাইনাস 7 গুণ 17 যোগ 6 করলে 23 যোগ 93। এবার এদের গুণটা হবে, মানে 127 বিয়োগ 7 কে 23 দিয়ে গুণ করলে কত? 3 7 21, এটা হাতে 2, 7 দুগুণে 14, 2 16 যোগ 93। তাহলে আগে আমি যোগগুলো করে 127 আর 93 যোগ করলে কত? 230 মাইনাস 161 করলে কত হয়? করলে হবে 59, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, এ পাইপটি একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করতে পারে, বি পাইপ ট্যাঙ্কটিকে 20 মিনিটে খালি করতে পারে। তাহলে প্রথমে এ পাইপটি খোলা হলো এবং 6 মিনিট পর বি পাইপটিকেও খুলে দেওয়া হলো। তাহলে বি পাইপটি খোলার পর বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে মোট কত মিনিট সময় লাগবে? দেখো এখানে দুটো পাইপ আছে, একটা পাইপ পূর্ণ করছে, একটা পাইপ খালি করছে। এ পাইপটা কি করছে? পূর্ণ করছে, মানে এর কাজটা পজিটিভ, 18 মিনিটে পূর্ণ করছে। আর বি পাইপটা কি করছে? খালি করছে, এর কাজটা আমি নেগেটিভ ধরলাম, 20 মিনিটে খালি করছে। তা টোটাল কাজটা কত হবে? টোটাল কাজটা আমি ধরছি 18 করে লসাগু, মানে ট্যাঙ্কটাতে টোটাল কতটা জল ভরতে হবে বা কত লিটার জল ভরতে হবে এটা ধরি টোটালটা। সেটা কি করব? যে যত মিনিটে পূর্ণ করছে তাদের লসাগু। তা 18 আর 20 লসাগু করলে দেখো কত হয়? 180 হয়। মানে এ পাইপটা 18 মিনিটে ভর্তি করে 180 লিটার, আর বি পাইপটা 20 মিনিটে খালি করে 180 লিটার। তাহলে এ পাইপটা যদি 18 মিনিটে 180 লিটার ভর্তি করে, তাহলে এ পাইপটা 1 মিনিটে ভর্তি করবে কত? 180/18 লিটার, মানে 10 লিটার। একই রকম এটা +10, হ্যাঁ। একই রকম ভাবে বি পাইপটা 1 মিনিটে খালি করবে কত? 20 মিনিটে যদি 180 লিটার খালি করে, তাহলে 1 মিনিটে খালি করবে 180/20, মানে 9 লিটার যেহেতু খালি করবে, তাই আমি মাইনাস ধরছি। এইবার অঙ্কে আসি। তারপরে কি বলছে? প্রথমে এ পাইপটি খোলা হলো এবং 6 মিনিট পর বি পাইপটিও খোলা হলো। তাহলে প্রথম 6 মিনিট খালি এ পাইপটাই চলেছে। তাহলে প্রথম 6 মিনিট কতটা কি ভর্তি হয়েছে? এ পাইপটা 1 মিনিটে ভর্তি করে 10 লিটার। তাহলে এ পাইপটা প্রথম 6 মিনিটে কত লিটার ভর্তি করবে? 1 মিনিটে যদি 10 লিটার ভর্তি করে, 6 মিনিটে ভর্তি করবে হচ্ছে 6 গুণ 10 মানে 60 লিটার। টোটাল ভর্তি হতে হবে 180 লিটার। তা এ পাইপটা 6 মিনিটে ভর্তি করে দিল 60 লিটার। তাহলে আর বাকি থাকলো কত? 180 মাইনাস 60, মানে কত লিটার? 120 লিটার। তারপরের কেসটা কি হলো? তারপরে বি পাইপটিকেও খুলে দেওয়া হলো, মানে এখন কটা পাইপ কাজ করছে? এখন এ পাইপ আর বি পাইপ দুজন মিলে কাজ করছে। বি পাইপটা কি করে? বি পাইপটা খালি করে, মানে এ পাইপটা ভর্তি করছে আর বি পাইপটা খালি করছে। এ পাইপটা 1 ঘন্টায় কতটা ভর্তি করে? 10 লিটার। বি পাইপটা 1 ঘন্টায় কতটা খালি করে দেখো? 9 লিটার। তাহলে এ আর বি মিলে
1 ঘন্টায় কি হবে, এ ভর্তি করছে 10 লিটার, বি খালি করে দিচ্ছে 9 লিটার, মানে নেট কি হবে, নেট হবে 10 মাইনাস 9, মানে করলে কত হয় 1 লিটার। এ আর বি পাইপ মিলে 1 ঘন্টায় ভর্তি করবে 1 লিটার। তাহলে টোটাল কতটা বাকি রয়েছে, 120 লিটার। তাহলে দুটো পাইপ যখন একসাথে চলবে, এক লিটার ভর্তি করতে টাইম লাগবে এক ঘন্টা। তাহলে 120 লিটার বাকি রয়েছে, 120 লিটার ভর্তি করতে 1 ঘন্টা বলছি, সরি 1 মিনিট, 1 মিনিট হবে, যেগুলো ঘন্টা বললাম মিনিট হবে। 1 লিটার ভর্তি করতে টাইম লাগে হচ্ছে 1 মিনিট। তাহলে 120 লিটার ভর্তি করতে দুটো পাইপের কত টাইম লাগবে, 120 মিনিট টাইম লাগবে। তার মানে বি পাইপটি খোলার পর বাকি ট্যাঙ্কটি, মানে বাকি ট্যাঙ্ক হচ্ছে 120 লিটার, তাহলে 120 লিটার ভরতে কতটা টাইম লাগবে, 120 মিনিট টাইম লাগবে, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, এটা 2x - 5y তার হোল স্কয়ার, 5x + 2y তার হোল স্কয়ার প্লাস এত। আচ্ছা, এটাকে যদি আমি এমনি ডাইরেক্ট ভাঙি, এখানে দেখো a - b তার হোল স্কয়ার আর a + b তার হোল স্কয়ার এরকম রয়েছে। a - b তার হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার - 2ab + b স্কয়ার, মানে এ কত, এ হচ্ছে প্রথমেরটা, মানে 2x তার হোল স্কয়ার মাইনাস 2ab 2 * 2x * 5y প্লাস b স্কয়ার, মানে 5y তার হোল স্কয়ার প্লাস এটাকেও যদি a + b তার হোল স্কয়ার আছে, তার ফর্মুলা কি, a + b তার হোল স্কয়ার আছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এ কত হচ্ছে প্রথমেরটা, মানে 5x, তাহলে 5x তার স্কয়ার প্লাস 2ab 2 * 5x * b হচ্ছে 2y প্লাস b স্কয়ার, মানে 2y তার হোল স্কয়ার। তারপরে এই দুটো যদি আমি গুণ করি, প্রথমে 2x আর 2x গুণ করলে চিহ্ন প্লাস হবে, 2x 2x গুণ করলে 4x স্কয়ার, তারপরে 5y এর সাথে যদি 2x গুণ করি চিহ্ন হবে প্লাস 5 দুগুণে 10xy, তারপরে মাইনাস 5y এর সাথে যদি 2x গুণ করি চিহ্ন হবে মাইনাস 5 দুগুণে 10xy, তারপরে 5y এর মাইনাস 5y গুণ করলে চিহ্ন হবে মাইনাস 25y স্কয়ার। এগুলোকে যদি ভাঙি, 2x তার হোল স্কয়ার মানে 4x স্কয়ার, তারপরে মাইনাস 2 গুণ 2 মানে 4, 4 × 5 = 20 xy প্লাস 5y তার হোল স্কয়ার মানে 25y স্কয়ার যোগ 5x তার হোল স্কয়ার মানে 25x স্কয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20xy, 20xy প্লাস 2y তার হোল স্কয়ার মানে 4y স্কয়ার, তারপরে বাকি ছিল হচ্ছে প্লাস 4x স্কয়ার প্লাস 10xy। আচ্ছা, প্লাস 10xy মাইনাস 10xy, ও এটা তো ফর্মুলায় পড়েছিল, এটা গুণ করার দরকারই ছিল না, সরি, এটা গুণ করার দরকারই ছিল না, এটা থেকে a + b * a - b আকারে ছিল, তো এটা ভুল করে করা হয়ে গেল। এইটুকুর জায়গায় কি হবে, a + b * a - b মানে কত, a স্কয়ার - b স্কয়ার, তার মানে হচ্ছে 2x তার হোল স্কয়ার মাইনাস 5y তার হোল স্কয়ার, একবারে লিখে দিতে পারতাম, এটা দরকার নেই। তাহলে হবে 4x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। এখানে দেখো প্লাস 25y স্কয়ার মাইনাস 25y স্কয়ার কেটে যাবে, তাহলে কি থাকছে 4x স্কয়ার আর 25x স্কয়ার। আচ্ছা, এখানে মাইনাস 20xy প্লাস 20xy কেটে যাবে, তাহলে 4x স্কয়ার আর 25x স্কয়ার হলো 29x স্কয়ার, তারপরে আবার প্লাস, মানে 29 আর 4 33x স্কয়ার, আর একটা 4y স্কয়ার পড়ে রয়েছে প্লাস 4y স্কয়ার, মানে 33x স্কয়ার প্লাস 4y স্কয়ার, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:3, তাদের লসাগু ও গসাগু গুণফল, না লসাগু ও গসাগুর গুণফল 135, তাদের লসাগু ও গসাগুর অনন্যকের যোগফল কত। আচ্ছা, সংখ্যা দুটোর অনুপাত বলেছে 5:3, আমি ধরছি একটা সংখ্যা 5x একটা সংখ্যা 3x, তাদের লসাগু ও গসাগুর গুণফল বলেছে 135। তাহলে আমি কি জানি, লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটোর গুণফল কত হবে, লসাগু আর গসাগুর গুণফল যদি 135 হয়, তার মানে সংখ্যা দুটোর গুণফল হবে 135। তার মানে আমি লিখতে পারি 5x * 3x সমান সমান হচ্ছে 135। তাহলে 5x আর 3x যদি গুণ করি তাহলে হয় 15x স্কয়ার সমান সমান 135, বা এখানে যদি 5x কাটাও যায় তাহলে x স্কয়ার সমান সমান কি হবে, 15 দিয়ে কাটলে হয় কত 9, মানে x স্কয়ারের মান হবে 9, তাহলে x এর মান হবে 3, আমি পজিটিভ মানটাই নিচ্ছি। তার মানে 3 যদি x এর মান হয় তাহলে সংখ্যা দুটো কি হবে, একটা হবে 5 গুণ 3, একটা হবে 3 গুণ 3, মানে 15 আর 9। তা 15 আর 9 এর যদি আমি লসাগু করি, 15 আর 9 এর লসাগু কত হবে, এটা হবে 45, আর 15 আর 9 এর যদি গসাগু করি, গসাগু কি 15 আর 9 এর মধ্যে কত কমন, 3 কমন, তাহলে গসাগু হবে 3। আমাকে কি বের করতে বলেছে, তাদের লসাগু ও গসাগুর অনন্যক। তাহলে লসাগু হচ্ছে 45, লসাগুর অনন্যক মানে কত, কোন সংখ্যার অনন্যক মানে 1 সেই সংখ্যাটা, ধরো 2 এর অনন্যক, 2 এর অনন্যক মানে 1/2, তাহলে 45 এর অনন্যক মানে হবে 1/45। গসাগু 3, 3 এর অনন্যক কত হবে 1/3, তাহলে গসাগু আর লসাগুর অনন্যকের যোগফল বের করতে বলেছে, মানে 1/45 যোগ 1/3, লসাগু করলে 45ই হবে, তাহলে 1 + 15,
মানে কত হলো 16/45, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি মইকে একটি দেয়ালের গায়ে ভূমির সাথে অনুভূমিকের সাথে থিটা কোণে এমন ভাবে রাখা হয়েছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 15/8। যদি ভূমি থেকে মইটির চূড়ার উচ্চতা 30 মিটার হয় তাহলে দেয়ালের গোড়া থেকে মইটির গোড়ার দূরত্ব কত? আচ্ছা, একটা দেয়াল, এটা ধরো একটা দেয়াল, আর একটা মই আছে দেয়ালের উপরে, দেখো এইটা ধরো মই, মই এরম হেলিয়ে দেয়া থাকে, একটা কোণ করেছে, কোণটা হচ্ছে থিটা। তাহলে মইটা কোনটা, আমি ধরছি এ বিটা হচ্ছে দেয়াল, এটা এ, এটা এ, আহা, এটা বি হচ্ছে দেয়াল, আর সি বিন্দুতে ময়ের গোড়াটা রয়েছে, মানে এক্ষেত্রে এসিটা হচ্ছে মই, আর এই কোণটা বলেছে ভূমির সাথে কোণটা করেছে থিটা। আচ্ছা, আরেকটা কি বলেছে, ভূমি থেকে মইটির চূড়ার উচ্চতা, ভূমি হচ্ছে বি থেকে মইটির চূড়ার উচ্চতা হচ্ছে এ পর্যন্ত, উচ্চতাটা হচ্ছে 30, ভূমি থেকে মইটির চূড়ার উচ্চতাটা হচ্ছে 30 বলে দিয়েছে। তাহলে দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া দূরত্ব, দেয়ালের গোড়া হচ্ছে বি বিন্দুতে, মইটির গোড়া হচ্ছে সি বিন্দুতে, এই দূরত্বটা কত? আমি ধরছি এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে দেখো 30টা কি, এই ত্রিভুজটার ক্ষেত্রে 30টা হচ্ছে লম্ব আর এক্সটা হচ্ছে ভূমি। তো আমি যদি লম্ব বাই ভূমি করি, মানে ধরো এ বি বাই বিসি করি, তাহলে লম্ব বাই ভূমি মানে কত? ওটা হচ্ছে ট্যান, তার মানে ট্যান থিটা, এই কোণটা যেহেতু থিটা বলে দিয়েছে তাহলে এটা সমান সমান হবে ট্যান থিটা। তাহলে এ বির মান হচ্ছে 30 ডিভাইডেড বাই বিসির মান হচ্ছে এক্স, সেটা সমান সমান ট্যান থিটা, ট্যান থিটার মান আবার দেখো বলে দিয়েছে কত, 15/8, মানে এটা সমান সমান আমি লিখতে পারি 15/8। 15 আর 30 কে যদি কাটাকুটি করি হবে 2, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স এর মান কত হবে, 8 দুগুণে 16, তাহলে এক্স এর মান পেলাম আমি 16। আমাকে কি চেয়েছিল, আমাকে চেয়েছিল দেয়ালের গোড়া থেকে মইটের গোড়ার দূরত্ব, এটাই এক্স ধরেছে, তাহলে দেয়ালের গোড়া থেকে মইটের গোড়ার দূরত্ব কত, 16 মিটার, মানে অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, একজন ব্যক্তি 7 ঘন্টায় 519 কিমি দূরত্ব যাবে বলে ঠিক করলো, যদি সে 2/3 দূরত্ব 5/7 সময় অতিক্রম করে, তাহলে দেখো টোটাল দূরত্ব হচ্ছে 519 কিমি, তাহলে তার 2/3 দূরত্ব মানে কত, মানে হচ্ছে 519 এর 2/3 মানে 519 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে হয় 173, মানে কত হলো 6, 7 দুগুণে 14, 4 হাতে 1 3, মানে 346 কিমি। তাহলে আর বাকি থাকলো কত কিমি, বাকি থাকলো হচ্ছে টোটাল 500 কিমি, 519 কিমি 2/3 দূরত্ব অতিক্রম করেছে, তাহলে বাকি থাকবে 519 মাইনাস 346, মানে করলে হয় কত 3 7 1 173 কিমি। আচ্ছা, 2/3 দূরত্ব কত সময় অতিক্রম করেছে, 5/7 সময়, মানে টোটাল সময় হচ্ছে 7 ঘন্টা, তার 5/7 সময় মানে কত, 7 গুণ 5/7, 7 7 কেটে গেল, মানে কত ঘন্টা হলো, 5 ঘন্টাই হলো। তার মানে বাকি দূরত্বটা কত ঘন্টায় অতিক্রম করবে, মানে বাকি দূরত্ব হচ্ছে 173 কিমি, সেটা কত ঘন্টায়, টোটাল 7 ঘন্টা, তার মধ্যে 5 ঘন্টা চলে গেছে, তাহলে 2 ঘন্টা বাকি, তাহলে 173 কিমি দূরত্ব সে 2 ঘন্টায় অতিক্রম করবে, 2 ঘন্টায়। তাহলে গড় গতিবেগ কি হবে, তাহলে 2 ঘন্টায় যদি 173 কিমি যায়, 1 ঘন্টায় কত হবে, 173/2, তাহলে এটাকে যদি ভাগ করি কত হবে, গড় গতিবেগ হবে, তাহলে এই বাকি দূরত্বটা কোন গতিবেগে অতিক্রম করবে, তাহলে 8 1 3 6.5 এত কিমি পার ঘন্টা গতিবেগে, 86.5 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, এই তথ্যগুলোর মিডিয়ান কত। আচ্ছা, মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে বাংলায় বলে মধ্যমা, মধ্যমা কি মানে যেটা মাঝামাঝি থাকবে, সেটা একটা মাঝামাঝি কি হিসেবে থাকবে, আমি যদি সবগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় সাজাই, সেক্ষেত্রে আমি যেটা একদম মাঝে থাকবে সেটাই হবে মিডিয়ান। তো আমি আগে কি করবো, আমার প্রথম কাজ হবে আগে ছোট থেকে বড়তে সাজা। তাহলে দেখো এখানে সব থেকে ছোটকে 11, আগে লিখলাম 11কে, তারপরে 11-র পরে কি আছে 18, লিখলাম 18কে, তারপরে কি আছে 18-র পরে 27, লিখলাম 27কে, তারপরে কি আছে 27-এর পরে 30, লিখলাম 30কে, তারপরে কি আছে 30-এর পরে 34, লিখলাম 34কে, তারপরে কি আছে 35, লিখলাম 35কে, তারপরে আছে 52, লিখলাম 52কে, তারপরে আছে কি 76, লিখলাম 76কে, তারপরে আছে দেখো 81, লিখলাম 81কে, তারপরে কি আছে 83, তারপরে আছে 84, তাহলে 83 আর 84, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। এবার আমি দেখবো যে টোটাল কতগুলো তথ্য দিয়েছে, তাহলে কতগুলো দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11টা দিয়েছে মানে বিজোড় সংখ্যক দিয়েছে, তাহলে বিজোড় সংখ্যক দিলে তাহলে এর মাঝামাঝি কোন পদটা বসবে, মানে যতগুলো পদ থাকবে এর একটা নিয়ম আছে, যদি বিজোড় সংখ্যক দেয় তাহলে বিজোড় সংখ্যকের ক্ষেত্রে মিডিলে কে থাকবে, মিডিলে থাকবে হচ্ছে যতগুলো বলেছে মানে n প্লাস 1/2 তম পদ, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে দুটো পদ জোড় সংখ্যক থাকলে দুটো পদ মিডিলে থাকে, একটা হচ্ছে n/2 তম আর একটা হচ্ছে n/2 প্লাস 1 তম, দুটো পদ মিডিলে থাকে, তারপরে যেই দুটো থাকবে তাদের আবার আমাকে গড় বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বিজোড় সংখ্যক তাই একটা পদই মাঝে, সেটা কততম পদ, n+1/2 তম, মানে
n মানে টোটাল 11টা পদ আছে, তাহলে কততম পদ হবে? 11 যোগ 1/2 মানে 12/2 মানে 6তম পদটা। তাহলে 6তম পদ কোনটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মানে 6তম পদ হচ্ছে 35। তার মানে এখানে তথ্যগুলির মিডিয়ান কত হবে? 35 হবে, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি তথ্যের মোড বলে দিয়েছে 28.4, মিডিয়ান বলে দিয়েছে 88, ওই তথ্যের মিন কত? তাহলে দেখো মিন মিডিয়ান আর মোড এর মধ্যে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান, মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে এক্ষেত্রে আমি যদি সবার মান বসাই, তাহলে মোডের মান দেখো বলে দিয়েছে, মোডের মান বলেছে 28.4, তাহলে 28.4 ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ানের মানও বলে দিয়েছে কত? 88, মাইনাস 2 ইন্টু মিন, মিনের মান আমি ধরছি x, তাহলে 2 ইন্টু এক্স। তাহলে 2x টাকে যদি বাপাশে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায়, তাহলে 2x সমান সমান কত হবে? 3 গুণ 88 করলে হয় কত? 3 8 24 4 হাতে 2, 3 8 24 দিয়ে 26 মাইনাস 28.4 হবে। তাহলে x এর মান কত হবে? 264 থেকে 28.4 বাদ দিলে কত হয়? 0.6, 8 এর একে 9 মানে 5, 2 এর একে 3 মানে 3, 2 এত ডিভাইডেড বাই 2, তো 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 1 1 1 5 মানে 7.168 মানে 117.8। তাহলে মিন কত হবে? মিন মানে গড় 117.8। তারপরটা কি বলছে দেখো, একটি চৌকির মুদ্রিত মূল্য 517 টাকা, যেটি ক্রয় মূল্যের থেকে 30% বেশি, মানে আচ্ছা এখানে দাড়িটা হবে না, এটা কমা হবে, যেটি মানে মুদ্রিত মূল্যটা ক্রয় মূল্যের থেকে 30% বেশি। যদি লাভের হার 2% হয় তাহলে ছাড়ের হার কত শতাংশ? আচ্ছা আমি ধরছি চৌকিটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে মুদ্রিত মূল্য বলেছিল কি ক্রয় মূল্যের থেকে 30% বেশি, তাহলে মুদ্রিত মূল্য কত হবে? ক্রয় মূল্য যদি 100 হয়, 100 থেকে 30% বেশি মানে 30 বেশি, তাহলে মুদ্রিত মূল্য কত হবে? 100 যোগ 30 টাকা, তাহলে কত? 130 টাকা। আচ্ছা লাভের হার বলেছে 2%, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, আচ্ছা 130 এর উপর নিশ্চয় ছাড় দিয়েছে, তাহলে লাভ 2% মানে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের উপর 2% লাভ দেয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 2 মানে 102 টাকা। আচ্ছা তাহলে দেখো, তাহলে মুদ্রিত মূল্য ছিল, আচ্ছা ছাড় দিয়েছে কত পার্সেন্ট? ছাড়টা দেয় কার উপর? মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যের উপর। তাহলে মুদ্রিত মূল্য ছিল 130, বিক্রয় করেছে 102, তাহলে ছাড় দিয়েছে কত? ছাড় দিয়েছে সমান সমান কত? 130 মাইনাস 102, মুদ্রিত মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ছাড় বেরিয়ে যায়, তাহলে কত হয়? 28। তাহলে আমাকে বলেছে ছাড়ের হার বের করতে, তাহলে ছাড়ের হার সমান সমান কত? যত টাকা ছাড় দিয়েছে মানে 28 ডিভাইডেড বাই মুদ্রিত মূল্য, ছাড়টা মুদ্রিত মূল্যের উপর দেয় 130, পার্সেন্টেজ নিতে হবে মানে ইনটু 100 এত পার্সেন্ট, একটা শূন্য কেটে গেল, তাহলে কত হয়? আর তো কিছু করা যাবে না, তাহলে 280 বাই 13, 13 দিয়ে যদি 280 কে ভাগ করি তাহলে প্রথমে 2 বার দিলে হয় 26, তারপরে 2 শূন্য, একবার দিলে হয় 13, তারপরে 7 পয়েন্ট দিয়ে 0, তারপরে 5 বার দিলে হয় 65, তারপরে আর 21.54 দেখো একটা অপশন আছে, মানে 21.5 দিয়ে যেটা একটা অপশনই আছে, মানে অপশন টি হবে। তো আজকের ক্লাসে এই 30টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।